সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য অনেক বাবা-মাই নিজের স্বপ্ন, নিজের শখ, এমনকি নিজের প্রয়োজনও ত্যাগ করেন। অনেক সময় নিজেরা কম খেয়ে পুরনো পোশাক পরে কষ্টের জীবন বেছে নেন, শুধু যেন সন্তানটি ভালোভাবে পড়াশোনা করতে পারে। আশা করছি প্রিয় বাবা-মায়ের এই ত্যাগ কখনোই বৃথা যাবে না। আজকের কষ্টই একদিন সন্তানের সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়াবে। আপনারা শুধু অর্থ নয়, যে সততা, ধৈর্য, ভালোবাসা আর সংগ্রামের শিক্ষা আপনার সন্তানকে দিচ্ছেন, তা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ শুধু সে নয় যার ব্যাংকে কারি কারি টাকা আছে, বরং পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ সে যার ঘরে একজন শিক্ষিত ও সৎ সন্তান আছেন। শিক্ষিত, সৎ ও সফল সন্তানই একজন বাবা মায়ের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় অর্জন। তাই সকল ত্যাগী বাবা মায়ের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়ে কিন্তু শুরু করছি আজকের ব্লগটি। তাই আজকের ব্লগে শেয়ার করব সেই সব বাবা মায়ের সাংসারিক বাজেট যারা মাত্র 10,000 টাকায় সন্তানকে সুন্দরভাবে পড়াশোনা করিয়ে কিভাবে অল্প খেয়েও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করবেন সেই বাজেট। এবং সেই সাথে শেয়ার করব আমার বিল্ডিং করতে এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, কয়টা রুম হয়েছে, সবকিছু ডিটেলস নিয়েই থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরো একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো গত ভিডিওতে কিন্তু একজন কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলেন যে আপু, আপনার বিল্ডিং করতে কত টাকা খরচ হয়েছে, এই পর্যন্ত কয়টা রুম হয়েছে, এই নিয়ে ডিটেলসে একটি ভিডিও বানান। তো সেই জন্য কিন্তু আজকে ভিডিওতে ডিটেলসে আমার বিল্ডিং এর সবকিছু দেখিয়ে দেব এবং কয়টা রুম হয়েছে, কত টাকা কি খরচ হয়েছে এই পর্যন্ত সবকিছু জানিয়ে দেব। তবে ভিডিওর শুরুতে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, দেশের এবং দেশের বাহিরের, কাছের এবং দূরের, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে তারপর বাকি ভিডিওটুকু কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আপনাদের একটা লাইকের মাধ্যমে কিন্তু ভিডিওটির অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় এবং আমার ভিডিও করার বা কাজের উৎসাহ কিন্তু অনেক বেড়ে যায়। তাই একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিও দেখতে দেখতে অনেকেই হয়তো লাইক দিতে ভুলে যান, প্লিজ চেক করে তারপর লাইকটি দিয়ে দিবেন। এবং যারা আমার ভিডিও দেখে প্রতিনিয়ত উপকৃত হচ্ছেন বা আপনাদের এই ধরনের ভিডিও যাদের ভালো লাগে, নতুন চ্যানেলটি ভিজিট করে থাকলে বা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। আমি কিন্তু প্রতিনিয়ত বাজেট সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি, যেগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বা বাস্তব জীবনে অনেক বেশি উপকারে আসতে পারে। আমরা কিন্তু এমনি এমনি দেখা যায় অনেক সময় নষ্ট করি মোবাইল দেখে। তো কাজের ভিডিও দেখে যদি একটু উপকার হয় তাহলে কিন্তু সেটা মন্দ হয় না। তাই একটু সময় নষ্ট করে হলেও ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু আপনাদের বাস্তব জীবনে অনেক বেশি, বিশেষ করে মধ্যবিত্ত মানুষের বাস্তব জীবনে কিন্তু অনেক বেশি হেল্পফুল হতে পারে। এবং সেই সাথে যারা বাজেট চান তারা কিন্তু আপনাদের সংসারের খরচের ডিটেলস জানিয়ে আমাকে কমেন্ট করতে পারেন। আমি কিন্তু কমেন্ট ধরে ধরে আস্তে আস্তে করে সবার বাজেট দিয়ে দেবো এবং এতে করে কিন্তু আপনাদের বাস্তব জীবনে অনেক বেশি উপকারে আসতে পারে। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে তাদের জন্য থাকবে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। সেই সাথে সেতু সাফিন আইডি থেকে একটা আপু কিন্তু 10,000 টাকা একটি বাজেট চেয়েছেন, যেখানে তার বাচ্চার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনেক টাকা চলে যায় এবং সেই নিয়ে কিন্তু আর কি আপু বলেছেন যে এই কম টাকা আর কি কিভাবে সে তার বাজেটটি সাজাবেন বা কিভাবে খাবার খরচ সাজাবেন। তো আপুর কমেন্টগুলো কিন্তু, কমেন্টের উত্তর এবং আমার বিল্ডিং এর ডিটেলস নিয়ে কিন্তু থাকছে আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে আমি কিন্তু এই আমার বিল্ডিং এর ডিটেলস বলার ফাঁকে আর কি আপুর বাজেটটিও দিয়ে দিব। তো এখানে কিন্তু দেখাচ্ছিলাম, এখানে কিন্তু আমাদের 4 তলার কাজ চলছে এবং 5 তলার কাজ, মানে 5 তলা একটা রুম হয়েছে আর ছাদের কাজও কিছু করব। তো সবকিছু শেষ করে কিন্তু বিল্ডিং এর কাজ এবার শেষ হবে। আমরা কিন্তু 10 বছর আগে থেকে এই বিল্ডিং এর কাজ শুরু করেছি, যেহেতু মধ্যবিত্ত মানুষ আস্তে আস্তে অল্প অল্প করেই কিন্তু শেষ করতে হয়। আর বিল্ডিং এর কাজ কিন্তু 1-2 দিনে হয়ও না। তো আমি কিন্তু এখানে আমাদের 4.5% জায়গা ছিল, তো ওখানে কিন্তু যেহেতু আমার ভাসুররা সবাই মিলে ভাগ করায় কিন্তু 1.5 থেকে 1.5% মতো জায়গা আর কি আমাদের টিকেছে, তো এক একজনের ভাগে। তো আমার কিন্তু বলতে গেলে 1.15 বা 1.5% জায়গা আমার আর কি আছে। তো সেইখানে কিন্তু দেখা যায় 3টা রুম, একটা ওয়াশরুম আর একটা কিচেন নিয়ে কিন্তু আর কি আমার রুমগুলো হয়েছে। তো নিচতলায় 2টা ফ্লোর কিন্তু আমার ভাড়া দেয়া, আর 3 তলা 4 তলা মিলে কিন্তু আমরা থাকবো। তো এমন একটা
প্ল্যান বা পরিকল্পনা নিয়েই কিন্তু আমরা আগাচ্ছি। তো যেহেতু এখন বাচ্চারা বড় হয়ে গিয়েছে আর রুম ছোট, জায়গা অল্প, এই কারণে কিন্তু আমাদের হয়ে উঠছে না। যেহেতু ৩ ভাগ করলে ৪.৫% জায়গা কতটা পড়ে সেটা তো বুঝতেই পারছেন। তো এই কারণে কিন্তু এত অল্প জায়গায় বাচ্চাদের নিয়ে থাকতে একটু কষ্ট হচ্ছে। এই কারণে ভাবলাম যে এই রুমগুলো ভাড়া না দিয়ে ৩ তলা আর ৪ তলা মিলে আমরা থাকি। আর ছাদে তো একটা রুম করা হয়েছে। তো সব মিলে কিন্তু দেখা যায় আমাদের খারাপ না। তো এখানে কিন্তু ৪ তলায় আমরা বড় একটা ড্রয়িং আর ডাইনিং স্পেস করেছি। আর হচ্ছে ছেলের জন্য একটা রুম করেছি, আর হচ্ছে কিচেন ওয়াশরুম তো থাকছেই, আর নিচতলায়ও কিন্তু মানে একদম বেডরুম গুলো মানে ৩ তলায় এখন যেখানে আছি ওইখানে কিন্তু আমাদের বেডরুম গুলো থাকবে। তো এরকম পরিকল্পনা নিয়ে কিন্তু আমরা আগাচ্ছি। এবার বলি খরচের বিষয়। তো আমরা কিন্তু দেখা যায় নিচ তলায় যখন ফাউন্ডেশন করেছি তখনই কিন্তু আমাদের প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা চলে গিয়েছে একদম মাটির নিচে। তারপর হচ্ছে প্রত্যেকটা তালা করতে মানে ১ তলা ২ তলা এগুলো করতে কিন্তু দেখা যায় ৬ থেকে ৭ লাখ টাকা খরচ হয়েছে। যেহেতু টাইলস করা ছিল অল্প জায়গা হলেও কিন্তু একদম অল্পতে হয়েও ওঠে না। তো এরপর হচ্ছে যেহেতু এখন সব জিনিসের দাম বাড়তি, ১০ বছর আগে যে দাম ছিল সেই দামগুলো কিন্তু এখন আর নেই। যার কারণে কিন্তু প্রত্যেকটা জিনিসের রড, বালু, সিমেন্ট সবকিছুর দামই বাড়তি। এই কারণে কিন্তু এখন কস্টিংটা আরো বেশি পড়ে যায়। যেখানে কাজ আমরা প্রত্যেকটা তালায় ৫-৭ লাখ টাকায় পেরেছি, এখন কিন্তু দেখা যায় ১০-১৫ লাখ টাকা চলে যাচ্ছে। তো এই ৪ তালা করতে কিন্তু এই পর্যন্ত আমার দেখা যায় শুধুমাত্র ৪ তালার ফ্ল্যাটটি করতেই কিন্তু আমার ৮ লাখ টাকা শেষ হয়ে গিয়েছে। তো এরপরও কিন্তু আমার প্রায় ৭-৮ লাখ টাকার কাজ আছে। তো দেখা যায় কিন্তু সব মিলে প্রায় ১৬ লাখ টাকার কাজ হচ্ছে। আর প্রত্যেকটা তালায় যেহেতু আরো খরচ গিয়েছে, মাটির নিচে ফাউন্ডেশন করতে হয়েছে, তো সব মিলিয়ে এই পর্যন্ত কিন্তু দেখা যায় ৪০ লাখ টাকার মতো চলে গিয়েছে। তো এই হচ্ছে আমার বিল্ডিং ডিটেলসে, আর রুমগুলো হলে তারপর কিন্তু আপনাদের ডিটেলসে আরো দেখিয়ে দিব। তো এখন যেহেতু কাজ চলছে এরপরও কিন্তু অনেক কাজ বাকি। তো এখানে হচ্ছে বাথরুমের ঢালাইয়ের কাজ চলছে, মানে বাথরুমের উপরে যে ফলস ছাদটা দেয়া হবে ওইটার কাজ চলছে। তো এরপর কিন্তু প্লাস্টার বাকি, রং করা বাকি, তো ডিজাইনিং এর কাজ বাকি। তো সব মিলে কিন্তু এখনো প্রায় ১-১.৫ মাস কাজ চলবে। আরেকটা বিষয় কিন্তু আমি আপনাদের সবসময় বলি যে বাচ্চারা ছোট থাকতেই কিন্তু আপনার যা জমানোর বা যা করার করে নিতে হয়। এরপর কিন্তু বাচ্চারা যখন বড় ক্লাসে উঠে তখন কিন্তু আর বাবা মায়ের অন্য কোথাও ইনভেস্ট করার জায়গা থাকে না। সন্তানদের পিছনে ইনভেস্ট করতে হয়, সন্তানদের ভালো শিক্ষা দেওয়ার পিছনে। তো একটা মা বাবা সবসময় কিন্তু চায় যে নিজের ভবিষ্যৎটা গড়ার সাথে সাথে বা নিজেদের সন্তানের ভবিষ্যৎটা গড়ার সাথে সাথে নিজেদের জন্য যদি পারে কিছু রাখে তার আগে কিন্তু সন্তানের পড়াশোনা, সন্তানের ভবিষ্যৎ। যেহেতু সন্তান আমাদের কাছে কিন্তু খুব একটা সেনসিটিভ জায়গা, মানে আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ, সবকিছুর ঊর্ধ্বে। এই কারণে কিন্তু দেখা যায় সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে গেলে বা সন্তানদের জন্য সুন্দর ভবিষ্যৎ, শিক্ষিত সন্তান গড়ে তুলতে গেলে আজকাল কিন্তু পড়াশোনায় প্রচুর টাকা ব্যয় হয়। তো যেহেতু আমার বাচ্চারা এতদিন ছোট ছিল, আমার যা করার আমি এখনই করে নিয়েছি। এরপর কিন্তু এখন বাচ্চারা যেহেতু বড় ক্লাসে উঠছে, আমার কিন্তু আর কিছু করা সম্ভব হয়ে উঠবে না। যা করার এখনই করে নিয়েছি বাচ্চারা ছোট থাকতে। তো এরপর কিন্তু দেখা যায় বাচ্চাদের পিছনে ইনভেস্ট করতে হবে, ওদের পড়াশোনার পিছনে। এরপর কিন্তু বিল্ডিং এ যে ইনভেস্ট করব সেই অবস্থাটা কিন্তু আমাদের আর থাকে না, যেহেতু আমরা মধ্যবিত্ত। তো এই কারণে আমি বলি আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের কিন্তু বাচ্চারা ছোট থাকতে বা সংসার জীবনের শুরু থেকেই গোছাতে হয়। দেখা যায় বাচ্চারা বড় হয়ে গেলে বা বাচ্চাদের পিছনে, শিক্ষার পিছনে খরচ করতে গেলে তখন কিন্তু আমাদের আর অন্য কোনো দিক ভাবার উপায় থাকে না। তো এই কারণে আজকে কিন্তু আমি আমার বিল্ডিং এর কাজ এখানে যে শেষ করব, এরপর কিন্তু সন্তানদের পিছনে ইনভেস্ট করব, ওদের শিক্ষা বা ওদের ভবিষ্যতের পিছনে। আর যতটুকু করে নেয়ার এখন কিন্তু করে নিয়েছি। এরপর কিন্তু দেখা যায় আর কোনো কিছু চিন্তা করার সময় থাকবে না। তারপর কিন্তু একদম বাচ্চাদের পড়াশোনার পিছনেই যা আছে সবটুকু ব্যয় করতে হবে। তো এই জন্য বললাম যে যখন আমরা মধ্যবিত্ত মানুষ যেহেতু, তো আমাদের কিন্তু সবকিছু অনেক কারি টাকা নেই, সবকিছু জমিয়েই করতে হয়। এই কারণে বাচ্চারা ছোট থাকতেই আপনারা যা করার করে নিবেন। এরপর বাচ্চাদের শিক্ষা দীক্ষার পিছনে খরচ করার পর যদি কিছু বেঁচে থাকে সেটাই আমরা জমাবো। আমি কখনো বলি না যে বাচ্চাদের পিছনে খরচ না করে নিজে জমান। আমি সবসময় বলি কম খেয়ে হলে জমান, কিন্তু বাচ্চাদের পিছনে কোনো কার্পণ্য করা যায় না আসলে, বাচ্চাদের বিশেষ করে পড়াশোনার পিছনে। তো এই কারণে বাচ্চাদের পড়াশোনা সবকিছু ঠিক রেখে তারপর আমরা যতটুকু পারবো করব, না পারলে না করব। তো এটাই হচ্ছে আমার মূল কথা।
তো যাই হোক, এত দ্রুত কথা বলছি, তারপর কিন্তু আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু এখন আপুর সেতু সাফিন আইডি থেকে আর কি 10,000 টাকায় যে আপুটা বাজেট চাচ্ছিলেন সেই আপুর বাজেট ধরে আর কি এখন একটা বাজেট দিয়ে দেব। এছাড়াও কিন্তু আমাদের মধ্যে দেখা যায় অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা কিন্তু অল্প খেয়ে হলেও সন্তানদের জন্য একটা সুশিক্ষার ব্যবস্থা করেন। তো আমি বলবো, হ্যাঁ, আপনারা ঠিক পথেই আগাচ্ছেন। অল্প খেয়ে হলেও বাচ্চাদের সুশিক্ষার জন্য আমাদের কিন্তু স্যাক্রিফাইস করতেই হবে, কারণ বাচ্চারা কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। তো যাই হোক, আসলে ভিডিওটা এমনি কথা বলে অনেক বেশি বড় হয়ে গিয়েছে, তো আমি আর বেশি বড় করব না, ছোট করে কিন্তু আপুর জন্য কিছু পরামর্শ দিয়ে দিব। এবং এই সব হাজারো বাবা মা আছে যারা কিন্তু অনেক কষ্ট করে বাচ্চাদের পড়াশোনা করান, এবং আমি বলবো কষ্ট করে হলেও একদিন কিন্তু আপনারা অবশ্যই সফল হবেন যখন আপনার বাচ্চাটা সফল হবে। তো যাই হোক, 10,000 টাকা আপু বলেছিলেন যে আপুর ছেলে যে প্রাইভেট স্কুলে পড়ে ওইখানে আর কি বেতন কিন্তু 2,400 টাকা। তো একটা বড় অ্যামাউন্ট কিন্তু ছেলের এই পড়াশোনার পিছনে চলে যাচ্ছে। তো এমনই কিন্তু হয়, বাচ্চাদের পড়াশোনার পিছনে কিন্তু বড় টাকার অংশ বা ইনকামের অংশ চলে যায়। এরপর হচ্ছে বিদ্যুৎ বিল, দেখা যায় বলেছেন আপু 1,200 টাকা, 250 টাকা হচ্ছে ডিশ বিল, আর পাশের বাসার ওয়াইফাই বিল 200 টাকা। তো আপু বলেছিলেন সিলিন্ডারের এক এক সময় এক এক দাম, তো সেই হিসেবে আমি গ্যাস সিলিন্ডার ধরলাম 1,500 টাকা, এখন যেহেতু দাম 1,500 টাকা, তো এতে কিন্তু দেখা যায় 5,550 টাকা চলে যাচ্ছে। এরপর কিন্তু থাকে 4,450 টাকা। তো আমি কিন্তু জরুরি প্রয়োজনে রেখেছি 450 টাকা। তো এটা যদি আপনার খরচ না হয় আপনি এটা জমিয়ে রাখবেন, বা একটা 500 টাকার ডিপিএস করবেন। দেখা যায় 50 টাকা কোনোভাবে এখান থেকে বাঁচিয়ে সেইটা এখানে 500 টাকার একটা ডিপিএস করে রাখবেন বা কিছু, বা জমিয়ে রাখবেন বা জরুরি প্রয়োজনে রেখে দিবেন যেহেতু বাচ্চাদের ঘর। তো এরপর হচ্ছে খাবার খরচ, খাবার খরচ এখানে কিন্তু এরপর আর থাকে 4,000 টাকা। তো খাবার খরচ কিন্তু অনেকটাই কম হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে আসলে কিছু করার নেই। তবে এখানে যেহেতু আপুর ইনকাম কম বা আপুর সংসারের ইনকাম কম, সেখানে কিন্তু 4,000 টাকায় খেয়ে হোক না খেয়ে হোক কম খেয়ে হোক আপুর এটা দিয়েই কিন্তু ম্যানেজ করতে হবে। তো এরপর আপুর জন্য কিছু পরামর্শ থাকবে। আর আগে বলি, 4,000 টাকায় আপনি 2,000 থেকে 2,500 টাকার মধ্যে শুকনো বাজার, চাল ডাল এগুলো মুদি বাজার করবেন। যেহেতু মুদি বাজারটা কিন্তু মেইন, মুদি বাজার করা থাকলে তখন কিন্তু দেখা যায় মাছ, মাংস, শাকসবজি বা ভর্তা ভাজি খেয়েও কিন্তু দিন কাটানো সম্ভব। তো এই কারণে শুকনো বাজারটা সুন্দরভাবে করার পর বাকি যে টাকাটা থাকবে সেটা হচ্ছে আপনি মাছ, মাংস বা সবজি যেভাবে হোক আপনার খাবার মেনুটা আপনি আপনার মতো করে সাজাবেন। তো এই টাকাটা জানি খুবই কম, তবে আপু আপনার যে ভুলটা করছেন আপনি যে এই গ্যাসের ব্যাপারটা আপনি বাদ দেন। আপনি দেখেন একটা ইলেকট্রিক চুলা কিনতে পারেন কিনা। তো সেইখানে দেখা যায় ইলেকট্রিক চুলা, আমি কিন্তু গ্যাসের দাম বাড়ার পরই অনেক ভিডিও করেছি এবং বলেওছি যে গ্যাসে আমার 1,500 টাকা যেখানে খরচ হতো সেখানে কিন্তু 2 থেকে 400 টাকায় আমার পুরো সারা মাসের ইলেকট্রিসিটি বিলে হয়ে যায়। আপনি দেখেন একটা ইলেকট্রিক চুলা ব্যবহার করতে পারেন কিনা বা কিনতে পারেন কিনা, তাহলে কিন্তু আপনি দেখা যায় এখানে আপনার 1,000 টাকা সেভ হচ্ছে। 500 টাকার কমই পারবেন, 500 টাকার বেশি লাগবে না। আমি বলবো যে 500 টাকার কমেই পারবেন, যেহেতু আমার সব রান্না করেও কিন্তু আমার 200-250 টাকার ইলেকট্রিসিটি বিলে হয়ে যায়। তো ইলেকট্রিক চুলায় যদি আপনি রান্না করেন এখান থেকে কিন্তু আপনার নিম্নে কম করে হলেও 1,000 টাকা আপনার সাশ্রয় হবে। এই টাকাটা কিন্তু আপনি আপনার এই বাজারে বা খাবার খরচে লাগাতে পারবেন। যেহেতু আপনার ঘরে ছোট বাচ্চা আছে, খাবার খরচে কিন্তু আপনার এই টাকাটা দিলে খুব বেশি সুবিধা হবে। এরপর হচ্ছে আপনার বিদ্যুৎ বিল। তো আমি জানি না আপু আপনার 1,200 টাকা বিদ্যুৎ বিল কেন আসে। তবে এই টাকাটা আপনি দেখবেন, যেহেতু বিদ্যুৎ বিল কিন্তু আমাদের নাগালের মধ্যে, অনেক কিছু করে কিন্তু আমরা বিদ্যুৎ বিল কমাতে পারি, এবং সেই নিয়ে আমি ডিটেলসে পরবর্তীতে আরো একটা ভিডিও করব। তবে আপনি আপনার বিদ্যুৎ বিলটা 7 থেকে 800 টাকার মধ্যে রাখার চেষ্টা করবেন। যেহেতু আপনার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এই বিদ্যুৎ বিলটা কিন্তু আমার কাছে বেশি লাগছে, তো আপনি 7 থেকে 800 টাকার মধ্যে বিদ্যুৎ বিল রাখলে দেখা যায় 400 টাকা আপনার কিন্তু তখন খাবার খরচে আপনি কাজে খাটাতে পারবেন। তো এছাড়াও কিন্তু আপু এই যে ডিশ বিল, ওয়াইফাই বিল, আপনার কিন্তু ডিশ বা ওয়াইফাই দুইটার একটা হলে হয়ে যায়। এখানে কিন্তু আপনার 200 টাকা আপনি ডিশ বিল বাদ দিয়েও কিন্তু 250 টাকা ওয়াইফাই চালিয়েও কিন্তু এটা রাখতে পারেন। আর বাচ্চাদের যেহেতু পড়াশোনার ব্যাপারে খুব একটা মানে আমরা সিরিয়াস থাকি, তো এই ক্ষেত্রে কিন্তু ওয়াইফাই, ডিশ এগুলো থাকার চেয়ে না থাকাই ভালো। তারপরও ওয়াইফাই আমাদের কিন্তু এখন লাগে যেহেতু, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডিশ বিলটা বাদ দিতে পারেন। ডিশ বিলের জন্য আলাদা করে টাকা খরচ করার আমি কোনো কারণ দেখি না। যেহেতু বাচ্চাদের পড়াশোনা বা বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে আমরা সবসময় চিন্তিত থাকি, সেই ক্ষেত্রে কিন্তু ডিশটা না থাকাই ভালো। তো আপনারা হচ্ছে ওয়াইফাই এইটা দিয়েই চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার এখানে টাকাটাও সাশ্রয় হয়, এবং বিদ্যুৎ বিল শীতকালে কিন্তু এত থাকেও না।
তখনও কিন্তু আপনার সেই টাকা আপনি খাবার খরচে লাগাতে পারেন। তো যেহেতু আপুর ইনকাম অনুযায়ী দেখা যায়, আপুর যে ইনকাম সংসারে সেই অনুযায়ী কিন্তু বাজেটটা আসলে অনেক বেশি। দেখা যায় বাজেট আজকাল খাবার খরচ, তারপর পড়াশোনা সবকিছু মেনটেন করতে গেলে তখন কিন্তু 10,000 টাকা আসলে হয়ে ওঠে না, খুব বেশি হিমশিম খেতে হয়। তো সেখানে জমানো তো খুব দূরের কথা। তো এই জন্য বলবো আপু আপনি আপনার এই গ্যাস বিল এটা থেকে বা এই বিদ্যুৎ বিল এটা থেকে টাকা সঞ্চয় করার চেষ্টা করুন। দেখা যায় আপনি যদি একটা ইলেকট্রিক চুলা বা রাইস কুকারে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা টাকা এখান থেকে সেভ হবে সিলিন্ডার বা জ্বালানি খরচ থেকে। এছাড়াও কিন্তু বিদ্যুৎ বিল থেকে আপনি সাশ্রয় করতে পারেন, ডিশ বিল থেকে সাশ্রয় করতে পারেন। তবে বাচ্চাদের পড়াশোনার এই যে স্কুলের বেতন এটা থেকে কোনোভাবেই কখনো কম্প্রোমাইজ করার চেষ্টা করবেন না। বাচ্চাদের পড়াশোনা আগে, তারপর সব। তো আসলে ভিডিওটা এমনিই কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না। তো যেসব বাবা মায়েরা বাচ্চাদের পড়াশোনা নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন এবং বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের সবারই কম বেশি চিন্তা থাকে, এর জন্য কম খেয়ে হলেও যেসব বাবা মায়েরা আসলে আজকে বাচ্চাদের পড়াশোনার জন্য কষ্ট করে যাচ্ছেন তাদের প্রতি কিন্তু অনেক অনেক শ্রদ্ধা থাকবে, এবং তারা আমি বলবো সঠিক পথে আগাচ্ছেন। কারণ বাচ্চা হচ্ছে পৃথিবীর, বাচ্চাদের পড়াশোনা বা দেখা যায় আপনি কারি কারি বাজার করে ঘরে আনলেন, অথচ আপনার বাচ্চা ঠিকভাবে পড়াশোনা করতে পারলো না, সেটা কিন্তু কোনো সফলতা নয়। আপনি কম খেয়ে কম বাজার করে বাচ্চাদের শিক্ষার পেছনে টাকা ইনভেস্ট করবেন, তাতে কিন্তু আপনার সেইটা সব থেকে বড় সম্পদ। এছাড়াও কিন্তু ওরেক্সমি আইডি থেকে আরো একটা আপু কমেন্ট করেছিলেন, তো পরবর্তীতে কিন্তু আপুর কমেন্টের রিপ্লাই নিয়ে আরো একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।